আমাদের আজকের গল্প মাসুদ রানার সিরিজের কালো ফাইল তৃতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1998 সাল। পার্ট 3। এক এক করে সবার সাথে হ্যান্ডশেক করলো সে। চলে গেল সবাই। একা মামার কবরের পাশে দাঁড়িয়ে থাকলো ভাগ্নে। চোখে পানি, তার ভেতর ভাসছে মামার সমস্ত স্মৃতি। ফিরে যাওয়ার জন্য যখন পা বাড়ালো মিশা, তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। শীতকালের অসময়ের সন্ধে। সে যখন কবরস্থানের গেট দিয়ে বের হচ্ছে, তার পাশ ঘেঁষে বিশাল এক ফুলের তোড়া নিয়ে ভেতরে ঢুকলো এক দীর্ঘদেহী। তার পেছনে আরো 5 জন আছে। তোড়া হাতের লোকটির সাথে চোখাচোখি হলো মেজর জেনারেলের। সন্দেহ হলো মানুষটি এই দেশি নয়। চেহারা, গায়ের রং অন্যরকম। তবে তার সঙ্গী প্রত্যেকে এই দেশি হবে, চেহারা তাই বলে। কার কবরে ফুল দিতে এসেছে এরা, দেখার জন্য অপেক্ষা করলো না মেজর জেনারেল। তাড়াতাড়ি বেজে ফেরা উচিত। স্টাফ কারে ওঠার আগে শেষবারের মতো পেছন ফিরে তাকালো সে। বিস্ময়ের রেখা ফুটল কপালে। আশ্চর্য! লোকগুলো তার মামার কবরেই ফুল দিচ্ছে। কারা ওরা? তোড়াটা সসম্মানে কবরের উপর রেখে সোজা হলো দীর্ঘদেহী লোকটি। গাড় ঘুরিয়ে সরাসরি একবার মিশার দিকে তাকালো। এক মুহূর্ত মাত্র। তারপরেই কবরের দিকে নজর দিল। নীরবে দাঁড়িয়ে আছে ওরা প্রত্যেকে। মনে হয় প্রার্থনা করছে নত মুখে। হয়তো কোনো ট্যাঙ্ক ম্যানের ছেলে হবে লোকটা, ভাবল মিশা। মামার অধীনে চাকরি করতো হয়তো তার বাবা বা আর কেউ, কিন্তু ওই চেহারা। ভাবতে ভাবতে গাড়ি স্টার্ট দিল সে। দেরি হয়ে যাচ্ছে, এবার ফেরা উচিত। একই সময়ে 5 মাইল দূরে অল সেন্টস ইন খুলিস্কিতে মিলিত হলো কর্নেল বুদানিন ও ফাদার ব্যাসিলি। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ফাদার, মাথা ধোলালো মোটা খানসামা। ভয় করছে খুব। কোনো ভয় নেই ফাদার ব্যাসিলি। লোকটা শেষ সময়ে পালিয়ে যাবে বুঝতে পারিনি, তবে আর সেরকম ঘটবে না, কথা দিচ্ছি আমি। সেদিন লোকটা ওরকম করলো কেন বলুন তো? ঠিক জানি না। 21 তারিখ সকালে ট্রিনিটি সেন্ট সার্গিয়াস থেকে একটা ফোন আসে প্যাট্রিয়ার্কের। আমি পরে জেনেছি সে খবর। হিজ হোলিনেসের সেক্রেটারি ধরেছিল ফোন। তারপর সেক্রেটারি আমাকে বলল প্যাট্রিয়ার্কের সুটকেস গুছিয়ে দিতে। লোকটা পরে বলেছে পরদিন খুব ভোরে সেন্ট সের্গিয়াসে ফাদার গ্রেগরের এক সারমনে বক্তৃতা দেবেন বলে জানানো হয় প্যাট্রিয়ার্ককে। ব্যাস, খবর পেয়েই তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত নেন। নিজের অফিসিয়াল অথরিটি গোপনে গ্রেগরের হাতে তুলে দেওয়ার জন্য রাগে গর্জে উঠল কর্নেল। বুঝেছি, যাতে তাকে দিয়ে নিজের কথা বলানো যায়। ষড়যন্ত্রের ইন্ধন জুগিয়ে দল ভারী করার অপচেষ্টা। যাই হোক, আমি সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম আমাকেও যেতে হবে কিনা। সে বলল প্রয়োজন নেই। সেক্রেটারি আর কোষাক গার্ডদের একজনকে নিয়ে চলে যান প্যাট্রিয়ার্ক। আমাকে খবরটা জানানো উচিত ছিল আপনার। আমাকে তো বলেননি যে ওই রাতেই হানা দেবে আপনার লোক। তাও বটে। তারপর ঘটনা ঘটে যাওয়ার পর মিলিশিয়াকে খবর দিই আমি। ওরা এসে মৃত কোষাকের দেহ নিয়ে যায়। এরপর সেন্ট সের্গিয়াসে ফোন করে প্যাট্রিয়ার্কের সেক্রেটারিকে ঘটনা জানালাম। কি জানালেন? আমাদের ওখানে সশস্ত্র বার্গলারির চেষ্টা হয়েছে, এক গার্ডকে হত্যা করা হয়েছে, এটুকুই। মিলিশিয়াও প্রথমে ঘটনাটাকে বার্গলারি বলে মেনে নিল, অথচ পরদিন এক সাংবাদিক এসে ঘুরে যাওয়ার পর সব উল্টে গেল। মিলিশিয়া নিজেই ওটা হিজ হোলিনেসকে হত্যার অপচেষ্টা ছিল বলে দাবি করতে থাকলো। তারপর সেক্রেটারি রিং ব্যাক করে জানালো কোষাক গার্ডের মৃত্যুতে হিজ হোলিনেস খুব দুঃখ পেয়েছেন।
এখন কোথায় সে? চিস্তি পেরুলুকে। কাল সকালেই ফিরে এসেছে গার্ডের শেষকৃত্য যোগ দেওয়ার জন্য। গার্ডের মৃতদেহ। সে চিন্তা তার আত্মীয় স্বজনরা করুক ফাদার। বিরক্ত হলো কর্নেল বুদানিন। আপনি বলুন, আমাকে খবর দিয়েছেন কেন? প্যাট্রিয়ার্কের ফিরে আসার খবর দেওয়ার জন্য, এই তো? না, সে খবর তো টেলিফোনেই দিতে পারতাম। তাহলে ইলেকশনের ব্যাপারে কথা বলতে। ইলেকশন নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই ফাদার। শত্রু যত ক্ষতি করার চেষ্টা করুক, ফার্স্ট রাউন্ডে অ্যাক্টিং প্রেসিডেন্টের আশা ভরসা বরবাদ হয়ে যাবে। জুগানবও যাবে রান অফ রাউন্ডে। শ্যাপিলভের প্রেসিডেন্ট হওয়া ঠেকানোর সাধ্য কারণেই ফাদার, কারণেই। আমি সে বিষয় নিয়েই কথা বলতে চাইছি। অধৈর্যের মতো মাথা দোলালো ফাদার ব্যাসিলি। যেমন আজ সকালে হিজ হোলিনেস স্টায়ারা প্রসাদে গিয়েছিলেন। কেন? অ্যাক্টিং প্রেসিডেন্টের সাথে কথা বলতে। প্রেসিডেন্ট তাকে অনুরোধ করেছিলেন ওখানে যেতে। চোখ আপনা আপনি পিট পিট করে উঠল কর্নেলের। প্রেসিডেন্ট নিজে যেতে বলেছে তাকে? হ্যাঁ, 10-12 জন মিলিশিয়া জেনারেলও ছিল সেখানে। জরুরি এক মিটিং ডেকেছিলেন প্রেসিডেন্ট। আরও কারা কারা যেন ছিল মিটিংয়ে। আপনি এ খবর জানলেন কি করে? মিটিং থেকে ফিরে নিজের স্টাডিতে সেক্রেটারির সাথে লাঞ্চ খেয়েছেন হিজ হোলিনেস। আমি খাবার সার্ভ করি। সেই সময় তাকে এই ব্যাপারে সেক্রেটারির সাথে আলোচনা করতে শুনেছি। আজ আলোচনায় এতই মগ্ন ছিলেন হিজ হোলিনেস যে আমার উপস্থিতি খেয়ালই করেননি। প্রেসিডেন্টের নতুন এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছিলেন তিনি। সেটা কি? বাঁশপাতার মতো থরথর করে কাঁপতে আরম্ভ করলো ব্যাসিলি। তার হাতে ধরা মোমবাতির আলো কাঁপছে। দেওয়ালের কুমারী মেরি ও তার শিশুপুত্রের মুখের উপর নাচছে মৃদু আলোটা। শান্ত হন ফাদার, ঘাবড়াচ্ছেন কেন? আমি পারছি না কর্নেল। আপনি নিশ্চয়ই আমার অবস্থান বুঝতে পারছেন। আপনাকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করেছি আমি। কারণ শ্যাপিলভের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার উপর আমার গভীর আস্থা আছে। কিন্তু আর হয়তো কোনো সাহায্য করা সম্ভব হবে না আমার পক্ষে কর্নেল। প্যাট্রিয়ার্কের বাসভবনে হামলা, তারপর আজকের মিটিং। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে, খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে, বিপজ্জনক। শক্ত মুঠোয় পাদারের বাহু আঁকড়ে ধরল কর্নেল। বোকার মতো কথা বলবেন না ফাদার। আপনি এ কাজে এতই জড়িত হয়ে পড়েছেন যে এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। যাবেনই বা কেন? আর তো মাত্র 21টা দিন। তারপর এদেশের ক্ষমতা চলে আসবে আমাদের হাতের মুঠোয়। প্যাট্রিয়ার্কের পথ তখন আপনার হবে। এরকম সময়ে কোনো বোকা পিছিয়ে যেতে চায় বলুন? সে যাক। অ্যাক্টিং প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত নিয়েছেন? নিচু কণ্ঠে বলল ফাদার, নির্বাচন হবে না। কি? মাথা ঘুরে আছড়ে পড়ার অবস্থা হলো বুদানিনের। কি বললেন? না, মানে নির্বাচন, তবে শেপিলভ তাতে অংশ নিতে পারবে না। অসম্ভব। এই সিদ্ধান্ত সে নিতে পারে না। দেশের অর্ধেকেরও বেশি মানুষ সমর্থন করে ইউপিএফকে, শেপিলভকে। তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার সাহস প্রেসিডেন্টের হবে না। শুধু তাই নয় কর্নেল, এখানেই সব নয়, আরো আছে। জেনারেল বড়শিল্পকে হত্যার জন্য উপস্থিত জেনারেলরা দৃঢ়ভাবে আপনাকে দায়ী করেছেন। পুলিশও। হিজ হোলিনেস তাই প্রেসিডেন্টকে সবার হয়ে অনুরোধ করেছেন আপনাদের সবাইকে। থেমে গেল ফাদার। কি? সবাইকে কি? 1 জানুয়ারির দিন সবার মতো আপনারাও নববর্ষ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। তখনই আবার থেমে গেল ব্যাসিলি। কি তখনই? ধমকে উঠল কর্নেল বুদানিন। শ্যাপিলভকে, আপনাকে সহ আপনাদের দলের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এজন্যে বিভিন্ন বাহিনীর 40,000 হাইলি ট্রেন্ড যোদ্ধাকে নিয়ে বিশেষ বাহিনী গঠন করা হবে। প্রেসিডেন্সিয়াল গার্ড,
র্যাপিড রিঅ্যাকশন ফোর্স, সবর, ওমন, অ্যাম্বিডি ট্রুপ সবাই থাকবে সে বাহিনীতে। অসম্ভব! ফিস ফিস করে বলল কর্নেল। কপালে উদ্বেগের চিহ্ন তার। হতে পারে না। আপনাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হবে। ব্ল্যাকগার্ড আর ইয়ং কম্ব্যাটেন্টদের প্রতিটি সদস্যকে যার যার ব্যারাকে ধ্বংস করে দেওয়া হবে। অসম্ভব! আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না সরকার, আর উপযুক্ত প্রমাণ ছাড়া। এই প্রশ্ন হিজ হোলিনেসের সেক্রেটারিও তুলেছিল কর্নেল। জবাবে প্যাট্রিয়ার্ক বলেছেন, কোনো এক সিনিয়র ব্ল্যাকগার্ড অফিসার নাকি আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত আছে। খাম্বার মতো দাঁড়িয়ে থাকলো কর্নেল। চেহারা দেখে মনে হলো বুঝি বৈদ্যুতিক চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। তার মস্তিষ্কের এক অংশ বলল, এ হতে পারে না। আইভেন ম্যাকারবের মতো এক মেরুদণ্ডহীন প্রেসিডেন্টের এত বড় হিম্মত হতেই পারে না। অন্য অংশ বলল, পারে। আনাতোলি শ্যাপিলভ কোনোদিন দুমাস সদস্য হতে পারেনি, হওয়ার চেষ্টাও করেনি। সে স্রেফ একজন দলীয় নেতা। ফলে পার্লামেন্টারি ইমিউনিটির যে আইনগত মর্যাদা বা গুরুত্ব আছে তা তার বেলায় প্রযোজ্য হবে না। যত বড় দলীয় নেতাই হোক না কেন, সাধারণ নাগরিকের মতো মস্কো স্টেট প্রসিকিউটর চাইলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যখন তখন জারি করতে পারে। যদি সত্যি কোনো ব্ল্যাকগার্ড অফিসার সাক্ষী দেয় দলের নেতার বিরুদ্ধে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট তাকে আটক করার নির্দেশ দিতে পারে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ডিটেনশনে রাখতে পারে। আবল তাবল চিন্তায় মাথার মধ্যে গন্ডগোল হয়ে গেল কর্নেলের। বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। ঠিক আছে ফাদার, আপনি চলে যান। মনে রাখবেন, এখন আপনি আমাদের সাহায্য করতে বাধ্য। পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই আপনার। প্যাট্রিয়ার্কের বাড়িতে কি ঘটে, কি আলোচনা হয়, সব কিছুর দিকে কড়া নজর রাখবেন। সময় মতো জানাবেন আমাকে। কর্নেলের সামনে থেকে পালাতে পেরে যেন বাঁচল ফাদার ব্যাসিলি। 6 ঘন্টার মধ্যে তার বৃদ্ধ মাকে গুরুতর অসুস্থ হতে হলো। জরুরি ভিত্তিতে ছুটি প্রার্থনা করতে হলো তাকে। মায়ের অসুখ কি আর করা, ছুটি মঞ্জুর করতেই হলো হিজ হোলিনেসকে। অনির্দিষ্টকালের ছুটি। গাড়িটি বোচকা নিয়ে জিতুমিরের রাতের মেল ট্রেনে উঠে হাঁপ চলল ফাদার ব্যাসিলি। সে তার সাধ্যমতো করেছে, ভাবল ফাদার। তার কাছে যতটা আশা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি করেছে সে। এরপর আর কিছু করার নেই ফলাফল দেখে যাওয়া ছাড়া। একবার যখন স্যাটেলাইট মেসেজ প্রত্যাখ্যান করেছে তখন আবারও করবে জানা কথা। তাই অবশিষ্ট দুটো মেসেজ একসঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিল রানা। বড় করে ক্যাপিটাল লেটারে লিখল ও মেসেজ, 2 ফুলস্ক্যাপ শিট বোর্ডে। উমার গোনায়েবের দেয়া এক পিচ্ছি ক্যামেরার সাহায্যে কাগজ দুটোর ছবি তুলল কয়েকটা। তারপর কাগজের পোড়া ছাই কমোডে ফেলে ফ্লাশ করলো। ঘর অন্ধকার করে ক্যামেরা থেকে এক্সপোজড ফিল্ম বের করলো রানা। এক্সপোজড অংশটুকু গোল করে পেঁচিয়ে কাগজে মুড়ে বাঁধল সুতো দিয়ে। কোড়ে আঙ্গুলের উপরের গাঁটের আকার পেল ওটা দৈর্ঘ্যে। রাত 11:30টায় মার্ভিন লং পেল দেওয়া ঠিকানায়। রওনা হলো মাসুদ রানা। ওসমানভ যথারীতি সঙ্গে থাকলো সদল বলে। জায়গাটা নবদেবেচির ঠিক উল্টো দিকে, মস্কো দক্ষিণ পূব উপশহরের নাগাতিনু জেলায়। ঠিকানাটা জীর্ণ এক কাঠের ঘরের, এরা যাকে বলে ইজবা। নখ শুনে দরজা খুলল শীর্ণ এক বৃদ্ধ। সাদা গালে গিজগিজে দাড়ি, চেহারায় প্রকট হয়ে ফুটে আছে অভাবী মানুষের ছাপ। রানা জানে কোনো এককালে মস্কো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন মানুষটি, পিউতর ব্যাসিলিয়েভিচ সলোমিন। 80 সালে ভার্সিটির ছাত্রদের মাঝে বিলি করার জন্য গোপনে এক পত্রিকা ছেপেছিলেন ইনি। সমাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তম নামে এক আর্টিকেল ছিল ওতে। ব্যাপক তদন্ত চালিয়ে কেজিবির সেকেন্ড চিফ ডিরেক্টরেট বের করে ফেলল কুকাসটির হোতাকে। সলোমনের সৌভাগ্য যে তারপরও এত বছর প্রাণে বেঁচে আছেন। শাস্তি হিসেবে চাকরি আর অ্যাপার্টমেন্ট হারান প্রফেসর।
এরপর প্রায় এক যুগ রাস্তায় ঝাড় দেওয়ার চাকরি করতে হয় তাকে পেটের দায়। এসবই ঘটত তখন সোভিয়েত ইউনিয়নে। কমিউনিজমের বিরোধিতা করলেই ঘাড় ধরে পথে নামিয়ে দেওয়া হতো। চাকরি, বাসস্থান, ছেলে মেয়ের স্কুলে কলেজে পড়ার সুযোগ কেড়ে নেওয়া হতো। সোভিয়েত ব্লকভুক্ত সব দেশেই এইভাবে শাস্তি দেওয়া হতো ভিন্ন মতাবলম্বীদের। এই সিস্টেমের কারণে একদিন চেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার দুবচেককেও কাঠ পাড়াইয়ের কাজ করে পেট চালাতে বাধ্য হয়েছিল। প্রফেসর সলোমিন আত্মহত্যা করে বাঁচতে চেয়েছিলেন, পারেননি প্রায় সমবয়সী এক ইংরেজের কারণে। তিনি লং ফেলো। সেই সময় মস্কো ছিলেন তিনি। গ্রীষ্মকাল ছিল তখন। একদিন ভোরে রাস্তা ঝাড় দেওয়ার সময় দুজনের পরিচয়। অবশ্য লং ফেলোর নাম ধাম জানে না প্রফেসর আজও। শুধু লিজা বা ফক্স নামে জানেন তাকে। মাঝে মধ্যে প্রয়োজন হলে এটা ওটা সাহায্য করার অনুরোধ জানান তিনি প্রফেসরকে। এক কথায় রাজি হন তিনি। মস্কোর ব্রিটিশ দূতাবাস প্রতি মাসে ভাতা দিয়ে থাকে তাকে এই জন্য। দরজা দাঁড়ানো যুবককে দেখলেন প্রফেসর। বলুন। লিজার জন্য একটা পার্সেল এনেছি, বলল রানা। হাত বাড়ালেন প্রফেসর। দিন। দিল রানা জিনিসটা। ওটা পকেটে পুরে পিছিয়ে গেলেন সলোমিন। আর একটা কথাও না বলে দরজা বন্ধ করে দিলেন। মাঝরাতের খানিক পর ইজরার পেছনের আঙ্গিনায় বাদন মুক্ত করা হলো খুদে মাটিকে। তার ডান পায়ে বেঁধে দেওয়া হয়েছে রানার পার্সেল, ট্রেনিং পাওয়া কবুতর মাটি। কয়েক সপ্তাহ আগে মিচ আর খিয়ারানের সাথে ফিনল্যান্ড থেকে এদেশে এসেছে। কয়েক মুহূর্ত করণীয় নিয়ে নিজের খুদে মাথা ঘামালো মাটি। বারবার গলা সামনে বাড়িয়ে আবছা আলো আধারে পুতির মতো চোখ বোলাচ্ছে। তারপর পাখা মেলল সে। অল্প জায়গায় নিয়ে পাক খেতে খেতে উঠে গেল হিম শীতল মস্কোর অন্ধকার আকাশে। 1000 ফুট উপরে উঠে পড়ল মাটি, যেখানে মানুষের দেহ ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে। ঠিক তখনই ইন্টেল কর স্যাটেলাইট উদয় হলো মস্কোর দিগন্তে। ট্র্যাক করতে লেগে গেল। প্রোগ্রাম রিসেট করা হয়নি, তাই থেকে থেকে অদৃশ্য ভীম ছুটতে লাগলো সে নিচের দিকে। খোকা, তুমি আছো ওখানে? খেয়ালই নেই যে সে নিজ হাতে হত্যা করেছে তার ইলেকট্রনিক শিশুকে। ওদিকে মস্কোর বাইরে ফ্যাপসির লিসেনিং পোস্টের সবগুলো কম্পিউটার স্ক্যানিং এর কাজে ব্যস্ত হয়ে পড়ল। হন্য হয়ে গেল। কর্নেল বুদানির কাঙ্ক্ষিত বিদেশি স্পাইটির হদিশ বের করতে লেগে গেল। প্রতিটি ট্রায়াঙ্গুলেটর গোপন ট্রান্সমিশন স্থান স্পট করার জন্য প্রস্তুত। সেই সিনিয়র সায়েন্টিস্টের এক হাত ফোনের রিসিভারে। সাড়া পেলেই কর্নেলকে ফোন করবে। দীর্ঘ সময় নিয়ে মস্কোর আকাশ ঘুরে গেল স্যাটেলাইট। কোনো ব্লিপ ধরা পড়ল না স্ক্যানারে। মার্টির ক্ষুদে মস্তিষ্কের কোথাও পিনের মাথা সমান এক চৌম্বক ইম্পালস জানাল দিল তার বাড়ি, যেখানে 3 বছর আগে জন্মেছে সে, উত্তরে। তীক্ষ্ণ ছুরির মতো ধারালো অসহ্য ঠান্ডা বাতাস ঠেলে উত্তরে গুলল সে। তারপর শুরু হলো চলা। অন্ধকার ঠেলে ঘন্টার পর ঘন্টা অবিরাম ডানা ঝাপটে চলল মাটি বাড়ির ফেরার ওই কান্তিক তাগিদে। কেউ দেখল না তাকে, দেখার কথাও নয়। শহরের আকাশ ত্যাগ করলো সে সেন্ট পিটার্সবার্গের আলো ঝলমলে উপকূল ডানে রেখে। চলতে চলতে শান্ত হয়ে পড়ল ক্ষুদে পাখি, কাহিল হয়ে পড়ল শীতে। কিন্তু কঠোর ট্রেনিং আর বাড়ির চিন্তা ঠেলে নিয়ে চলো তাকে। একটানা 16 ঘন্টা ওড়ার পর ক্লান্তিতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে হেলসিঙ্কির পরিচিত বাড়িটি চোখে পড়ল তার। কয়েকটা উষ্ণ হাত সেখানে অভ্যর্থনা জানালো মাটিকে। খাদ্য, আশ্রয় মিলল। 3 ঘন্টা পর তার বই আনা মেসেজ। লন্ডনে বসে পড়লেন মার্ভিন লংফেলো। হাসলেন। আর একটা মাত্র কাজ বাকি আছে মাসুদ রানার, এবং সেটাই সবচেয়ে কঠিন কাজ, ভীষণ রকম বিপজ্জনক কাজ। লংফেলো এমনকি অনুমানও করতে পারছেন না কি করে তা শেষ করবে মাসুদ রানা। কিসেনলি বুলেভার্ডে
ইউপিএফ হেড অফিস। শাপিলাবের রুমে তার মুখোমুখি বসে আছে কর্নেল বুদানিন। টেবিল ল্যাম্পের আলোয় মরার মতো প্যাকাশে লাগছে শাপিলাবের চেহারা। অল্প অল্প কাঁপছে সে। কর্নেল এই মাত্র সব বলেছে তাকে। ফাদার ব্যাসিলি যা যা বলেছে সব জানিয়েছে। কাপড় ময়লা হয়ে গেলে যেমন ক্ষেপে যায় কর্নেলের কথা শুনে, তেমনি ক্ষেপে গেছে শাপিলভ। দেখে মনে হয় তার পরিস্থিতির নিয়ন্ত্রণের ক্ষমতা কে যেন শুষে নিয়েছে। ভেতরে ভেতরে কুঁকড়ে গেল শাপিলভ। লক্ষণটা ভালো নয় কর্নেল জানে। পুরোপুরি ভেঙে পড়ার পূর্বাভাস। এই সেদিনও যে ছিল অপ্রতিরোধ্য এদেশের সুনিশ্চিত ভবিষ্যৎ প্রেসিডেন্ট, আজ তাকেই সুকৌশলে গ্রেপ্তার করার চক্রান্ত চলছে। নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পায়তারা চলছে। এই শুনলে যে কারো ভেঙে পড়ারই কথা। ব্ল্যাক ম্যানিফেস্টো খোয়া যাওয়ার পরও যখন নিরুদ্রব কাটল কিছুদিন, কর্নেল ভেবেছে চুকে বুকে গেছে বিষয়টা। তারপর হঠাৎ এক বিদেশি স্পাই এসে দিনে দিনে পরিস্থিতি এমন এক পর্যায়ে নিয়ে এলো যা বিশ্বাস করতেও কষ্ট হয়। নিজেদের দুই পত্রিকা বন্ধ হয়ে গেল। আঙ্কেল মচুয়া বিপক্ষে চলে গেল। বার্নস্টেইন গেল, প্যাটিয়ার গেল। টিভির দরজা বন্ধ হয়ে গেল। একমাত্র মিত্র দোলগরুকির সাথে সম্পর্ক যায় যায় অবস্থা। এখন দেখা যাচ্ছে নিজেদের ব্ল্যাক গার্ডের এক অফিসার পর্যন্ত বিপক্ষে দাঁড়িয়ে গেছে। আশ্চর্য! একা একজন মানুষ কি মারাত্মক সর্বনাশ ঘটিয়ে ছাড়ল। চেষ্টা করেও ধরা গেল না, লোকটাকে ঠেকানো গেল না। তাদের সর্বনাশের 16 কলা পূর্ণ করে তবেই ছাড়লো হারামজাদা। এখন আর উপায় নেই কর্নেল বুদানিনের। যান বাঁচানোর একটাই মাত্র পথ খোলা আছে সামনে। সে পথে যেতে হবে। না গিয়ে উপায় নেই। সোজা আঙ্গুলে ঘি যখন উঠলই না, আঙ্গুল বাঁকা করা ছাড়া কি আর করার আছে। আমার কথা মন দিয়ে শুনো। ঢেচকের উপর ঝুঁকে বসল বুদানিন। আমি যা বলবো সেটাই এখন আমাদের বাঁচার একমাত্র পথ। কাজেই খুব মন দিয়ে শুনো। অনিশ্চিত দৃষ্টি তুলে কর্নেলকে দেখল শাপিলভ। বলো, বলতে আরম্ভ করলো বুদানিন নিচু কণ্ঠে। এক নাগাড়ে আধ ঘন্টা ধরে নিজের পরিকল্পনা ব্যক্ত করল সে। স্ট্রাইক? হতভম্ব হয়ে গেল ইউপিএফ প্রেসিডেন্ট। বলো কি? এছাড়া তোমার সামনে আর কোনো পথ খোলা নেই আনাতোলি। আমার কথা মতো চলো, ক্ষমতা হাতের মুঠো এসে যাবে। তাই বলে অন্য পথ যদি থাকতো এ কথা ভাবতেন না আমি। নেই কোনো পথ। আর কোনোভাবে এই বিপদ ঠেকানোর উপায় নেই। ওরা যেদিন আমাদের উপর আঘাত হানার কথা ভাবছে, আমরাও ঠিক সেদিনই পাল্টা আঘাত হানব। তুমি অনুমতি দিলে সব মিলিয়ে কম করেও 80,000 যোদ্ধার ব্যবস্থা করতে পারবো আমি, ওদের দ্বিগুণ। 1 তারিখ রাতে সরকারি সৈন্য পুলিশ আনন্দে মেতে থাকবে। গলা পর্যন্ত বদগা কিলে পুরো মাতাল হয়ে যাবে। আঙ্গুল পর্যন্ত নাড়ার ক্ষমতা থাকবে না একজনেরও। সেই সুযোগে আঘাত হানবো আমরা ভোরের দিকে। শুধু মস্কো দখল করতে পারলেই পুরো দেশ তোমার মুঠো এসে যাবে। অভ্যুত্থান? হ্যাঁ, আগেও এই দেশে এটা ঘটেছে। 91 সালে গরবাচেভের বিরুদ্ধে ইয়াজব আর ক্রিউকজ অভ্যুত্থান ঘটিয়েছিল। যদিও পরিকল্পনা ভুল ছিল বলে সফল হতে পারেনি তারা। ইউরোপের, এশিয়ার বহু দেশে এর ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। সঠিক সময় সঠিক স্থানে আঘাত করো, পুরো দেশ তোমার হাতের মুঠোয় চলে আসবে। মুসোলিনি রোম দখল করতেই সমগ্র ইটালি তার মুঠোয় চলে গিয়েছিল। তেমনি তুমিও করো, এ দেশ তোমার হবে। মন্দ নয়, ভাবলো আনাতোলি শ্যাপিলভ। ক্ষমতা দখল করে টেলিভিশনে একবার ভাষণ দিলেই সব ঠিক হয়ে যাবে। দেশবিরোধী বিদেশি চক্রান্ত ঠেকানোর জন্য বাধ্য হয়ে তাকে ক্ষমতা দখল করতে হয়েছে বললেই চলবে। নিশ্চয়ই জনগণ অবিশ্বাস করবে না তাকে। পারবে সব দিক ম্যানেজ করতে? প্রশ্ন করল সে। মিস্টার প্রেসিডেন্ট, এই মহা দুর্নীতিগ্রস্ত দেশে এমন কিছু নেই যা ম্যানেজ করা যাবে না বা যায় না। তুমি শুধু অনুমতি দাও। 1 জানুয়ারি দুপুরের আগে তোমাকে ক্রাইমলিনের স্টেটস অ্যাপার্টমেন্টে পৌঁছে দিয়ে আসবো আমি। দেখো, যারা 10 মিনিট
হাতে থুতুনি রেখে চিন্তা ভাবনা করল শ্যাপিলভ। তারপর মাথা ঝাঁকালো। বেশ, তাই করো, তবে মনে রেখো আর কোনো ঝুট ঝামেলায় জড়াতে চাই না আমি। অনেক হয়েছে। আমিও তাই বলি, অনেক হয়েছে। সেই জন্যই তো রাজনীতির আঁকা বাঁকা পথ ছেড়ে সোজা পথে যেতে চাইছি। জানা তথ্যগুলো মনে মনে নাড়াচাড়া করতে লাগলো কর্নেল বুদানিন। 1 জানুয়ারি রাতে তার সবচেয়ে বড় শত্রু হয়ে দেখা দেবে প্রেসিডেন্সিয়াল গার্ড। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত 30,000 সৈনিকের এক বাহিনী। কর্নেলের ভাগ্য ভালো যে তাদের মাত্র 6,000 থাকে মস্কোয়। আরও 1,000 গার্ড বাড়তি আছে ওদের ক্রেমলিনের নিরাপত্তা দায়িত্বে। বাকি 23,000 থাকে শহর থেকে দূরে এক ব্যারাকে। এদের কমান্ডার সের্গেই করিন, জেনারেল করিন। এরপর ইন্টেরিয়র মিনিস্ট্রি বা অ্যাম্বাসির নিজস্ব 1.5 লাখ সৈনিকের বাহিনী অ্যাম্বিডি ট্রুপস। এদেরও মাত্র 5,000 থাকে মস্কোয়। অন্যরা সারা দেশে ছড়িয়ে আছে। ধরে নেওয়া ভালো মাসুদ রানা এসব বাহিনী প্রধানদের ব্ল্যাক ম্যানিফেস্টো দেখিয়ে খেপিয়ে তুলেছে। সেক্ষেত্রে প্রাণপণ লড়াই করবে এরা, কারণ শ্যাপিলভ ক্ষমতা বসলে এদের না কোনো অফিসার, না কোনো সৈনিক, কারো স্থান হবে না মুক্ত নিউ রাশিয়ায়। পরিষ্কার উল্লেখ আছে তা ম্যানিফেস্টোয়। যার শুদ্ধ উপড়ে নিয়ে ফেলা হবে ওদের গুলাগ লেবার ক্যাম্পে। ম্যানিফেস্টো দেখে থাকলে এদের কমান্ডাররা নিজেদের ভবিষ্যতও পড়েছে ওতে। অতএব এদের কঠিন বাধার মুখে পড়তে হতে পারে বুদানিনের বাহিনীকে। যদিও তার ভরসা আছে তেমনটা ঘটবে না। নববর্ষের প্রথম রাত আনন্দ হুল্লোড়ে ব্যস্ত থাকবে সবাই। আশা করা যায় কাজ সারতে বিশেষ বেগ পেতে হবে না। এরপর আছে অ্যাম্বিডির গ্যাং বুস্টার ডিভিশনগুলো, জিওবিডি এবং তার 2 র্যাপিড রিয়াকশন ফোর্স বাহিনী, সবর ও অমন। সবরের কমান্ডার জেনারেল পেত্রোবস্কির ব্যাপারে দোলগোরকি মাফিয়াকে কথা দিতে হয়েছে তাকে যে তার ভাগ্যে লেবার ক্যাম্পেও জুটবে না। ধরামাত্র গুলি করে হত্যা করতে হবে তাকে। তাতে বরং খুশি হয়েছেন কর্নেল বুদানিন। অভ্যুত্থান শেষে একটা এক্সিকিউশন কোর্ট গঠন করবে সে নিজেকে প্রধান করে। সেখানে বিশ্বাসঘাতকদের বিচার করা হবে। সর্বনিম্ন শাস্তি আজীবন নির্বাসন লেবার ক্যাম্পে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাৎক্ষণিকভাবে। আর্মিদের সমস্ত ব্যারাক মস্কোর বাইরে। এও এক প্লাস পয়েন্ট। জানতেও পারবে না তারা কখন কি ঘটে গেল। বিজয় যখন শ্যাপিলভের মুঠোয় এসে যাবে তখন জানলেও ওদের কিছু করার থাকবে না। যা হোক, সরকারি বিভিন্ন বাহিনীর বিপরীতে কর্নেলের নিজের আছে 6,000 ব্ল্যাকগার্ড আর 20,000 টিন এজেন্ট, ইয়াং কম্ব্যাটেন্ট। প্রথমটা অ্যালিট বাহিনী। এদের প্রত্যেকে কড়া সামরিক প্রশিক্ষণ পাওয়া অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্স, প্যারাট্রুপার, ম্যারিন আর অ্যাম্বিডি সদস্য। বেশিরভাগই লাথি খাওয়া বা অবসরপ্রাপ্ত। তা হোক, চাকরি গেলেও ট্রেনিং তো যায়নি। এদের সযত্নে নতুন করে তৈরি করেছে কর্নেল। প্রত্যেকে ফ্যানাটিক, নির্দয়, চরম দক্ষিণপন্থী। অবশ্য এদের মধ্যে একটা বেঈমান আছে, সম্ভবত মাসুদ রানার টাকা খেয়ে। সে যাই হোক, ওটা পরে দেখা যাবে। কর্নেলের অনুমান, বেঈমান যেই হোক, 3য় র্যাঙ্কের 40 সিনিয়র অফিসারের মধ্যেই কিউ হবে সে। তাই তাদের 40 জনকেই 28 ডিসেম্বর রাতে ক্লোজ করবে সে। আটক করে রাখবে ব্যারাকে। তাদের বদলে অপারেশনে নেতৃত্ব দেবে তরুণ জুনিয়র অফিসাররা। প্রমোশন বোনাসের আশায় তারা বরং ভালো কাজ করবে। অবশ্য সুপিরিয়রদের যে ক্লোজ করা হয়েছে তা ওদের জানানো হবে না। তাতে মন ভেঙে যাবে ওদের, সন্দেহ অবিশ্বাস দেখা দেবে। কর্যোদ্ধারের স্বার্থে বিষয়টা তাই চেপে রাখতে হবে। মস্কো ওব্লাস্তের প্রকাণ্ড এক স্কেল ম্যাপের উপর ঝুঁকে বসল কর্নেল বুদানিন। শুরু করে দিল তার রণকৌশল নির্ধারণ করার কাজ। নববর্ষ উৎসব রাশিয়ার সবচেয়ে বড় উৎসব। 31 ডিসেম্বর দুপুরের আগেই সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। যার যার বদকার মজুদ নিয়ে সপরিবারে বেরিয়ে পড়ে সবাই ঘর ছেড়ে।
অথবা ঘরেই বন্দি করে ফেলে নিজেদের, বন্ধু বান্ধব নিয়ে উৎসবে মেতে ওঠে। দুনিয়াদারির কোনো খেয়াল থাকে না তখন মস্কোবাসীর। ওই দিন 3:30 দিকে সন্ধে গণায় একান্ত জরুরি যেসব সার্ভিস যেমন টেলিফোন, টেলিগ্রাম, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি, তাদের নাইট শিফটের কর্মচারীরাও যার যার অফিসে উৎসব করে সেদিন। 4টার আগেই রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যায়। 6টার দিকে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দপ্তর জনশূন্য হয়ে পড়বে। নাইট ওয়াচম্যান, কোথাও বা কিছু সশস্ত্র আর্মি গার্ড থাকবে বটে, তবে রাত 10টার মধ্যে অকর্মণ্য হয়ে পড়বে তারা, যারা আছে কর্নেলের। ব্যারাকের অফিসার সৈনিকরা ইচ্ছা থাকলেও নিজেদেরই তারা রক্ষা করতে পারবে না তখন, শহর তো দূরের কথা। কর্নেল বুদানিনের প্রথম কাজ হবে মস্কোয় ঢোকায় সমস্ত রাস্তা গার্ড বসিয়ে সিল করে দেওয়া। কেউ ঢুকতে পারবে না, শহরে বের হতেও পারবে না। এই কাজ ইয়ং কম্বান্ডারদের দিয়ে করাবে সে। 52টা মেজর ও সেকেন্ডারি রাস্তা আছে মস্কোয়। কংক্রিট ব্যালাস্ট বোঝায় 104টা হ্যাভি ট্রাক হলে সবগুলো ব্লক করে দেওয়া সম্ভব। প্রতিটি রাস্তার মুখে আড়াআড়ি 2টো ট্রাক দাঁড় করিয়ে দিলেই চলবে। ট্রাক যতগুলো সম্ভব মস্কোর ট্রান্সপোর্ট এজেন্সিগুলোর কাছ থেকে ভাড়া নিতে হবে, তাতে কুলুবে না, কাজেই বাকি ট্রাক চিন্তায় করতে হবে। ইয়ং কম্ব্যাট্যান্টদের 104 ভাগে ভাগ করল কর্নেল। প্রতিটি গ্রুপের নেতৃত্বে থাকবে একজন করে অভিজ্ঞ ব্ল্যাকগার্ড অফিসার। নির্দেশিত সময় যার যার অবস্থানে চলে যাবে তারা। ব্যারিকেড খাড়া করে অচল করে দেবে সমস্ত হাইওয়ে। কর্নেলের সৈনিকদের ব্যারাক শহরের বাইরে হওয়ায় আরেক দারুণ সুবিধা হয়েছে। এত মানুষ, ক্যারিয়ারের অস্বাভাবিক মুভমেন্ট চোখে পড়বে না শহরবাসীর। প্রতিটি মেজর হাইওয়ের প্রান্তে মস্কোর সীমানা নির্দেশ করার জন্য আছে একটা করে এমবিডি মিলিশিয়া পোস্ট। 4জন করে সৈনিক আছে হোস্টে, একটা টেলিফোন আছে, আর আছে একটা করে পেট্রোল কার। আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। যে গেট দিয়ে শহরে ঢুকবে বুদানিনের বাহিনী, সেই সব গেটে হয়তো খানিকটা ক্ষমতার মহড়া দেখাতে হবে। যেগুলোর প্রয়োজন পড়বে না সেগুলো বাদ। পোস্টের যথেষ্ট দূরে নিজেদের ব্লকিং ট্র্যাক পার করে বসে থাকবে ইয়াং কম্ব্যাট্যান্টরা। অ্যাম্বিটি গার্ডরা বদকা গিলছে না মাথায় ঢালছে দূরে বসিয়ে দেখবে কেবল। যখন পুরো মাতাল হয়ে যাবে ওরা, তখন এগোবে, ওদের ঘুমের আয়োজন করে দেবে। তারপর প্রায় 200 কম্ব্যাট্যান্ট গ্রুপ পজিশন নেবে অনুমান রাত 12টার দিকে। যদি কোনো সাহায্যকারী সরকারি ইউনিট পৌঁছাতে চায়, মস্কো বাধা দেবে তারা। শহরের ভেতরে মোট 60টা টার্গেট কর্নেলের, 3টে প্রাইমারি এবং 4টা সেকেন্ডারি। আনাতোলি শেপিলভের বাসবহন পাহারা দেওয়ার জন্য ব্ল্যাকগার্ডের ছোট একটা বাহিনী আছে। এদের ব্যারাক শহরের ভেতরেই। 30 তারিখ সকাল থেকে মস্কোর উত্তর পূবের মূল ব্যারাক থেকে 6000 ব্ল্যাকগার্ড বাহিনীর সদস্যদের নিয়ে আসা হবে সেখানে, দফায় দফায় 1-2 ট্রাক করে, যাতে কেউ কিছু সন্দেহ না করতে পারে। এদের 2000 কর্নেলের অন্যতম প্রধান লক্ষ্য ওস্তানকিনো টিভি সেন্টার দখল করবে। 2 ট্রাকের এক কনভয় গিয়ে দখল করবে রেডিও সেন্টার। বাকি 4000 ব্ল্যাকগার্ড যোদ্ধা স্বয়ং তার নেতৃত্বে যাবে আসল জায়গায়, ক্রেমলিন দখল করতে। সূর্যোদয়ের আগে ক্রেমলিন দখল করবে সে, নিশ্চিহ্ন করে দেবে 1000 প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর প্রত্যেকে। দখল করে নেবে ওদের রেডিও রুম। এরপর তেবারাস্কায়া স্ট্রিটের মেয়রের অফিস, জিতনি স্কোয়ারের ইন্টেরিয়র মিনিস্ট্রি কমিউনিকেশন নেটওয়ার্ক, যাতে ওরা নিজেদের বাহিনীর কাছে আক্রান্ত হওয়ার খবর বা সাহায্যের আবেদন পাঠাতে না পারে। তারপর সংলগ্ন ওমন ব্যারাক, স্টারায়া প্রসাদের প্রেসিডেন্সিয়াল ও মিনিস্টেরিয়াল ভবন, খোদিস্কা এয়ারফিল্ড, যেখানে মজুদ আছে অ্যান্টি গ্যাং প্যারাট্রুপার বাহিনী, ওটা বিপজ্জনক। ওই বাহিনীর প্রত্যেকে প্রাক্তন আর্মি ইন্টেলিজেন্স বাহিনীর জিআরইউর সদস্য, বা তা যদি আসেই আসবে ওমন ব্যারাক আর খোদিস্কার প্যারাট্রুপারদের তরফ থেকে। কাজেই ওদের ঠান্ডা করতে হবে প্রথম চোটে। তা নিয়ে অবশ্য কোনো চিন্তা নেই কর্নেলের।
তারপর আরবাটস্কি স্কয়ারের ডিফেন্স মিনিস্ট্রি, ওদের কমিউনিকেশন হেডকোয়ার্টার্স, যেখান থেকে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায় দেশের যে কোনো আর্মি, নেভি বেস অথবা এয়ারফোর্স বেসের সাথে। ওই জায়গায় সৈন্য পাঠাবে না কর্নেল বুদানিন, বিশেষ পরিকল্পনা আছে তার ওখানকার ব্যাপারে। এরপর জেনারেল পেত্রোবস্কির সবর ব্যারাক। সব শেষে আছে এফএসবি বা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দুই নিজস্ব বাহিনী, আলপা গ্রুপ ও বিম্পেল বা ব্যানার। এই দুই বাহিনী একসময় ছিল রাশিয়ার সবচেয়ে মর্যাদা সম্পন্ন স্পেশাল ফোর্স ইউনিট। এখন অবশ্য সে ইজ্জত নেই এক ছিল। 1991 সালে প্রতিরক্ষা মন্ত্রী ইয়াজভ এবং কেজিবি চেয়ারম্যান ক্রিউচকভ প্রেসিডেন্ট গর্বাচভের বিরুদ্ধে যে ব্যর্থ অভ্যুত্থান ঘটিয়েছিল তার পেছনে এই দুই বাহিনীর সমর্থন ছিল বলে জানা যায় পরে। সেই থেকে আলবা ও বিম্পেলের বিশ্বস্ততা নিয়ে নানান গুঞ্জন। সুযোগটা নিয়েছে কর্নেল বুদানিন। ওদের প্রত্যেকে তার এক্স কলিগ। দুই বাহিনীর দুই কমান্ডিং অফিসার তো তার এক গ্লাসের দোস্ত বলা চলে। শ্যাপিলভের নিউ রাশিয়ায় প্রত্যেকের জন্য প্রমোশন এবং দ্বিগুণ বেতনের টোপ ফেলে তাদের হাত করেছে কর্নেল বুদানিন। ওরা তার কাজে বাধা তো দেবেই না, বরং সহযোগিতা করবে। বিম্পেল বাহিনীর উপর দায়িত্ব পড়েছে 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি, এই দুই দিন খোদিস্কা এয়ারফিল্ড ও প্যারাট্রুপারদের বেস গার্ড দেওয়ার। গার্ড ওরা দেবে ঠিকই, তবে উল্টো অর্থে এই যা 29শে ডিসেম্বর বিকেলে দোলগুরুকি মাফিয়ার সুপ্রিম কাউন্সিল শখদ এর সাথে বৈঠকে মিলিত হলো কর্নেল বাদিম বুদানিন। ব্ল্যাক গার্ডের লিক সম্পর্কে যে ব্যাখ্যা চাওয়ার কথা ছিল সে কথা বেমালুম ভুলে গেল সবাই তার বক্তব্য শুনে। যখন সে জানালো শ্যাপিলভকে নির্বাচনে অযোগ্য ঘোষণার পায়তারা চলছে, ঠান্ডা মেরে গেল সুপ্রিম কাউন্সিল। এরা প্রত্যেকে তার প্রচারণার জন্য লাখ লাখ ডলার ঢেলেছে। খবর শুনে স্বভাবতই ভুলে গেল তারা সে কথা। উল্টো কি করা যায় জানতে চাইল কর্নেলের কাছে। ব্যাখ্যা করলো বুদানিন। তারপর সমর্থনের আশায় এক এক করে তাকালো ক্লায়েন্ট চিফদের স্তম্ভিত চেহারার দিকে। চোখ কপালে তুলে তাকে দেখতে থাকলো সবাই। ডাকাতি, গুন্ডামি, জাল জোট চুরি, কালোবাজারি, খুন, বেশ্যাবৃত্তি পরিচালনা করা এদের পেশা। তাই বলে আস্ত একটা দেশ চিন্তাই করা। কাউন্সিলের সবাই ওর মুখের দিকে তাকাতে লাগলো। প্রথম হ্যাঁ, আর কেউ বলুক, সবারই সেরকম ইচ্ছে। যদি সাহায্য না করেন, বলল কর্নেল, জীবনভর জিওবিডির ধাওয়া খেয়ে বেড়াতে হবে, সবরের পায়ের নিচে পিষ্ট হতে হবে। আর যদি করেন, জ্যামলিয়া আপনাদের হবে, মানে দেশের মাটি। দীর্ঘ সময় বিচার বিবেচনা শেষে সম্মতি দিল শখদ। বিনা আপত্তিতে প্রয়োজনীয় ফান্ড সরবরাহ করার প্রতিশ্রুতি দিল। সেই সাথে কর্নেলকে তৃতীয় বাহিনী যোগান দেওয়ার নিশ্চয়তা। মস্কোর 800 প্রাইভেট সিকিউরিটি এজেন্সির মধ্যে 200 দোলগোরকির, তারা দেবে 2000 সশস্ত্র এক্স সোলজার। এদের 800 ঝটিকা অভিযান চালাবে হোয়াইট হাউস বা দুমা ভবনে। কাজ শেষ না হওয়া পর্যন্ত দখল করে রাখবে ভবন। বাকি 1200 স্টারায়া প্রাসাদের প্রেসিডেন্সিয়াল ও মিনিস্টেরিয়াল ভবন কবজা করবে। ওই সময়ে দুটো ভবনই যদিও প্রায় জনশূন্য থাকবে, তবু কাজটা করতে হবে। গুরুত্বপূর্ণ জায়গা মুঠোর বাইরে রাখা যাবে না কিছুতেই। হৃষ্টচিত্রে কিসিনলি বুলেভার্ডের অফিসে ফিরে চলল কর্নেল বুদানিন। রিপোর্ট করতে হবে আনাতোলি শ্যাপিলভকে। ওই দিন জেনারেল পেত্রোবস্কিকে ফোন করলো মাসুদ রানা। তিনি তখনও সোবর ব্যারাকে। ইয়েস, আমি বাংলাদেশি জেনারেল, কি করছেন? তা জেনে আপনার প্রয়োজন? ছুটিতে যাওয়ার জন্য বাধা ছাদা করছেন? কি করে বুঝলেন? হাসলো। সবাই তাই করছে, আপনি কেন করবেন না? দেখুন, 1 ঘন্টা পর বিমান ছাড়বে আমার। বউ বাচ্চার সাথে মিলিত হতেও যাচ্ছি আমি। আমার মনে হয় যাত্রা বাতিল করলে ভালো করবেন জেনারেল, কারণ এদিকে অন্যরকম নববর্ষের অনুষ্ঠান হবে। বরং তাতে যোগ দিন, থেকে যান। কপাল কুঁচকে উঠল জেনারেলের। কিসের কথা বলছেন? আজকের খবরের কাগজ দেখেছেন? 2-1টা দেখেছি। কেন? লেটেস্ট রেটিং এর কথা বলছি আমি। 40% নেমে গেছে। শ্যাপিলভের জনপ্রিয়তা আরও নামছে।
তার মানে সে হারবে, গুড, হেরে যাক, ওর বদলে জুগানব প্রেসিডেন্ট হবে, ক্ষতি কি? তা জেনে আমারই বা লাভ কি? জেনারেল, আপনি কি মনে করেন শেপিলভ এত সহজে হার মেনে নেবে? আমি তো বলেছি সে সুস্থ মস্তিষ্কের মানুষ নয়। জনগণ যদি তাকে না চায়, হার মেনে নেওয়া ছাড়া উপায় কি তার? কয়েক মুহূর্ত চুপ করে থাকলো রানা। যেদিন আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম একটা কথা বলেছিলেন সেদিন আপনি। কি? যদি রাশিয়া আক্রান্ত হয় সে নিজেই নিজেকে রক্ষা করবে। মনে আছে, কিন্তু এ কথা কেন? কারণ আমার সন্দেহ, বেশ কয়েক হপ্তাহ এই দেশে কাটালাম। এই সময়ের মধ্যে আপনাদের কিছু কিছু বিশেষত্ব আমার মধ্যেও আসন গেড়ে বসেছে জেনারেল, যার প্রধান হচ্ছে সন্দেহ। আপনি তো জানেন সন্দেহ কি জিনিস। আমার সন্দেহ হচ্ছে শাপিলভ অভ্যুত্থান ঘটাবে। আপন মনে বলে উঠল পেত্রোভস্কি, অসম্ভব, এত বড় সাহস কোনোদিন হবে না, কারো কোনোদিন হবে না। ইয়াজ আবার ক্রিয়চক বের হয়েছিল জেনারেল। 91তে দেশের রাজনীতি অন্যরকম ছিল, ঠিক। তাছাড়া তাদের পরিকল্পনাও তেমন ভালো ছিল না, কিন্তু তাদের তুলনায় কর্নেল বুদানিন অনেক সফল পরিকল্পনাকারী। ড্যাম ইউ! এছাড়া আর কি বলবেন ভেবে পেলেন না তিনি। দেশের স্বার্থে এবারের ছুটি না হয় বাতিলই করলেন জেনারেল। যদি বলে একটা কথা আছে না, লাইন কেটে যাওয়ার শব্দে সচকিত হলেন জেনারেল পেত্রোভস্কি। একটা দীর্ঘশ্বাস মোচন করে সুটকেস কাপড় চোপড় তুলে রাখলেন কাবার্ডে। 30শে ডিসেম্বর এক বিয়ার বারে গোপন বৈঠকে বসেছে কর্নেল বুদানিন এবং নিউ রাশিয়ার মুভমেন্টের দলনেতা। NRM এর সাহায্য প্রয়োজন কর্নেলের। সারা দেহে উদ্ভট উল্কি আঁকা, ন্যাড়া মাথার এক মাস্তান বাহিনী এরা, নোংরা ভূত। এক নাগাড়ে কতদিন যে গোসল করে না কে জানে। বিশ্রী দুর্গন্ধ গায়ে, বেশ বড় দল, চরম দক্ষিণপন্থী। এদের পেশা চুরি ডাকাতি চিন্তায়। দলের প্রত্যেকে দীর্ঘদেহী, পেটা স্বাস্থ্যের অধিকারী। এদের সামনে যদি কোনো ইহুদি বা চেচেন বেকায়দায় পরিবেশে পড়ে যায়, দুর্ভাগ্যবশত তার আর রক্ষে নেই। DMDS অর্থাৎ দেখা মাত্র দফা সারা দাঁত, পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নেই। এই একটি কারণে NRMকে পছন্দ কর্নেলের। দলনেতার দিকে তাকিয়ে থাকলো সে। 6 ফুট 4 নিচে নয় মানুষটা, স্বাস্থ্য স্রেফ এক বুনো শুয়োরের মতো। গলার আওয়াজও তেমনই, ঘোদ ঘোদ করে কথা বলে। বিনিময়ে কি পাচ্ছি আমরা জানতে চাইল সে। হাতের ব্রিফকেস টেবিলে রেখে ডালা করল কর্নেল, ঘুরিয়ে দিল ওটা তার দিকে। এগুলো চরম বিষয়ের সাথে ভেতরে সাজানো থাক থাক ডলারের দিকে তাকিয়ে থাকলো লোকটা। বাপের জন্মেও একসঙ্গে এত টাকা দেখেনি, তাও ডলার। একটা ডোক গিলল সে। সব? হ্যাঁ, 500 লোক চাই। দেব। আমার ব্ল্যাকগার্ড বাহিনীর 5 জন অফিসারের নির্দেশে কাজ করতে হবে সবাইকে। তাদের কমব্যাট অর্ডার অনুসরণ করতে হবে বিনা প্রশ্নে। কমব্যাট শব্দটা পছন্দ হলো NRM নেতার। মিলিটারি মিলিটারি গন্ধ আছে। এরা নিজেরাও নিজেদের নিউ রাশিয়ার সৈনিক বলেই দাবি করে থাকে, যদিও UPF এর সাথে তাদের ব্যবধান হাজার মাইলের। কোনো রকম শৃঙ্খলা বা নিয়মতান্ত্রিকতার ধারে ধারে না এরা। আগে ধারতো, এখন আর এর ধার ধারতেই তারা চায় না। কাজটা কবে করতে হবে? 31শে ডিসেম্বর রাতে। টার্গেট মেয়রের অফিস। কি করতে হবে? ঝটিকা অভিযান চালিয়ে অফিস দখল করতে হবে। পরদিন দুপুর পর্যন্ত দখলে রাখতে হবে। আমি রাজি। একটা শর্ত আছে। লোকটাকে ব্রিফকেসের দিকে হাত বাড়াতে দেখে বলে উঠল কর্নেল। শূন্যে থেমে গেল তার হাত। কি? পরদিন সকাল পর্যন্ত মদ খেতে পারবে না কেউ তোমরা। খানিক ভাবলো NRM নেতা। কোনটা হলেও কর্নেলের ইচ্ছে বোঝার মতো বুদ্ধি তার আছে। বুঝে নিয়েছে কি ঘটাতে যাচ্ছে UPF। ঝুঁকে ব্রিফকেসটা নিজের দিকে টেনে আনলো সে। তারপর কাজ উদ্ধার হয়ে গেলে নিশ্চয়ই পাছায় তোমার বুটের লাথি খেতে হবে আমাদের। মৃদু হাসি ফুটল কর্নেলের মুখে।
সবাই একটা করে বিশেষ পুরস্কার পাবে তোমরা আমার তরফ থেকে। ডান। নিজের পরিকল্পনা লোকটাকে জানালো কর্নেল, মাথা দুলিয়ে তাতে সম্মতি জানালো বুনো সুর। পরিপূর্ণ সন্তুষ্টি নিয়ে ফিরে চলল বুদানিন। আপাতত কাজ শেষ, এখন কেবল সময়ের অপেক্ষা। আপন মনে হাসল সে। সত্যি একটা করে বিশেষ উপহার দেবে সে এনআরএম এর প্রত্যেককে, একটা করে বুলেট। কারণ তার চোখে এরাও মুসলিম আর ইহুদিদের মতোই জঞ্জাল, এদের সাফ করা জরুরি। না, গিয়ার বদলের সাথে চট করে সিদ্ধান্ত বদল করল বুদানিন। তার চেয়ে বরং পূবমুখী ট্রেনে তুলে দেবে সে এদের। দেশের কাজে লাগবে। মেরে ফেললে তো গেলেও শেষ হয়ে। তাই সই। বরখুতা লেবার ক্যাম্পে পাঠাবে সে উল্কিওয়ালা নাড়া মাথার নোংরা শুয়োরগুলোকে। আরো আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।